আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আশ্বাস পেলেও সরকারকে চাপে রাখবে বিএনপি। এদিকে তৌহিদি জনতাকে হুমকি দেয়নি, সতর্ক করেছি বলল উপদেষ্টা মাহফুজ। এছাড়া শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের বলল মামুনুল হক। আরও থাকছে, আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ, জুলাই গণহত্যার মূল হোতারা চিহ্নিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাসিনা আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে বলল ইশরাক। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আশ্বাস পেলেও সরকারকে চাপে রাখবে বিএনপি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের এমন বক্তব্য আশ্বস্ত হয়েছে বিএনপি। তবে নির্ধারিত এই সময়ে যাতে নির্বাচন আয়োজন করে সরকার, তার জন্য চাপ অব্যাহত রাখতে চায় দলটি। নির্বাচন প্রলম্বিত হতে পারে নানা পক্ষের এমন আশঙ্কার কারণে বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নির্বাচন প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি চাপ প্রয়োগের কৌশল নিয়ে এগোবে। সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত ঢাকাসহ দেশব্যাপী সভা সমাবেশের কর্মসূচি পালন করবে দলটি। গত সোমবার চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীয় ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করে বৈঠকে অংশ নেওয়া তিন নেতা। ওই নেতারা বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার এমন আশ্বাসের পরেও বিএনপির নেতারা মনে করছেন এরপরও বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করতে কয়েকটি ইসলামী দল সায় দিচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীদের একটি অংশরও এতে সায় আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দল গঠনের বিষয়টিও আলোচনা হয় বৈঠকে। নির্বাচনের প্রস্তুতির জন্য তারা কিছুটা সময় নিতে চাইবে। তৌহিদি জনতাকে হুমকি দেয়নি, সতর্ক করেছি বলল উপদেষ্টা মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। মঙ্গলবার রাতে 10টার দিকে তার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। মাহফুজ আলম বলেন, কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানের ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরই এই সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদিবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করা ও সুনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। তিনি এও বলেন, এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করেছে। কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি, তা কোনো মতেই আর পুনরাবৃত্তি হবে না। ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ বলেন, আলেম উলামা মাদ্রাসার ছাত্ররা গত 15 বছর নিপীড়নের শিকার হয়েছে। এবারের অভ্যুত্থানের রক্ত দিয়েছে, কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সেই স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে, এই সতর্কতা উচ্চারণ যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই। আমি জালিম বা মজলুম দুইটা হওয়া থেকে আল্লাহর কাছে পানাহা চাই। তিনি আরো লিখেছেন, প্রচন্ড ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি বা বেইজ্জতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত। চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদা সম্পর্কেই নতুন বাংলাদেশের ভিত্তি।
শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের, বলল মামুনুল হক। ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং দেশে অস্থিতিশীলতা তৈরি করে, তাহলে এর দায় ভারতকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মামুনুল হক বলেন, আমরা করোনার পাত্র নই। যদি আমাদের করোনার পাত্র মনে করে থাকেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা দিলাম, আসুন আমাদের মোকাবেলা করে দেখুন। তিনি কঠোর ভাষায় বলেন, এই দেশে আমরা ইসলাম নিয়ে বাঁচব, ইসলামের গৌরব নিয়ে বাঁচব। ইসলামের বিপক্ষে শক্তি, স্বাধীনতার বিপক্ষে শক্তি উল্লেখ করে তিনি বলেন, 250 বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। যদি দেশে ইসলাম না থাকে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারাই স্বাধীনতার বিপক্ষে শক্তি। নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা করছেন জানিয়ে মামুনুল হক বলেন, নির্বাসিত বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের প্রতি যারা পীড়িত দেখাও, মনে রেখো এই দেশের মানুষ সহনশীল কিন্তু দুর্বল নয়। শেখ হাসিনার গুড়া যেখানে, তাসমিয়া নাসরিনের গুড়াও সেখানে। তাসলিমা নাসরিন আবার নতুন করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আর জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ, জুলাই গণহত্যার মূল হোতারা চিহ্নিত। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে জুলাই গণহত্যায় জড়িত মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। এই রিপোর্টটি আজ বাংলাদেশ সময় বেলা 2:30টায় জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হবে। একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, রিপোর্টে গণহত্যায় জড়িত মূল হোতাদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে অপারেশন পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের হত্যা ও লাশ গুম করার নির্দেশ দেন। রিপোর্টে জুলাই আগস্ট গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী এবং পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকার কথাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশে সংঘটিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন বিষয়ক এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আগেই সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ কার্যালয়ের একাধিক সূত্র আমার দেশকে জানিয়েছে, জুলাই হত্যাকাণ্ডে 1400-এর মতো মানুষ নিহত হয়েছে। আহতদের সংখ্যা হাজার হাজার। এসব হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তখন কার কি ভূমিকা ছিল তা সবিস্তারে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, জুলাই গণহত্যাকাণ্ডে তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থাগুলোর পদস্থ দায়িত্বশীল ব্যক্তি, সরকার দলীয় অস্ত্রধারী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা সরাসরি যুক্ত ছিল। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘনের এইসব ঘটনা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত। সংশ্লিষ্ট সূত্রগুলো আমার দেশকে জানিয়েছে, জাতিসংঘের এই প্রতিবেদনে বহুল আলোচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসেছে। প্রতিবেদনে আবু সাইদকে পুলিশের গুলিতে শরীর থেকে রক্ত ঝরা এবং তার মৃত্যুর দৃশ্যের ছবিগুলো সন্নিবেশ করা হয়েছে। আবু সাইদকে পুলিশ গুলি করার সময় তার কাছে কোনো অস্ত্র ছিল না, সেটিও উল্লেখ করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ সহ রাজধানীর ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলি করে মানুষ হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। গুলি করার পরও মানুষ সরে যায় না। এই বিষয়টি নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের আলাপচারিতার ভিডিও ফুটেজও যুক্ত করা হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনে রাস্তায় দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরার পাশাপাশি ছাদ থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়ার ঘটনা পর্যন্ত তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশের সঙ্গে আলাপে বলেন, জাতিসংঘ রিপোর্টের জুলাই গণ অভ্যুত্থানের বিবরণ তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ওই বিক্ষোভ সমাবেশে নারী, শিশু সহ হাজার হাজার বাংলাদেশি অংশ নেয়। বিক্ষোভ দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তৎকালীন সরকারের অস্ত্রধারী নেতা কর্মীদের জমায়েত করার বিষয়টি উঠে এসেছে। ওই কর্মকর্তা আরো জানান, জুলাই অভ্যুত্থানের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিজিএফআই, এনএসআই, এমটিএমসি,
এসবি, ডিবি, সিটিটিসির ভূমিকা কি ছিল সেই বিষয়টিও বিস্তারিত তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাত হয়। এরপর ৮ আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্টে সংঘটিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবতা বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কে চিঠি দিয়ে এই তদন্ত কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকারের ওই চিঠিতে সাড়া দিয়ে জাতিসংঘের মানবতা বিষয়ক হাই কমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগভেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি অগ্রবর্তী দল গত বছরের ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্য অনুসন্ধান দল ১ মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করে। বাংলাদেশে ঘটে যাওয়া গত জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তদন্তের স্বার্থে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। হাসিনা আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে বলল ইশরাক। গণহত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। উল্টো বিদেশে বসে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আবারও মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্য ১.৫ যুগ ধরে আন্দোলন করেছে, কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এটা তো নতুন দাবি নয়।